তো যৌগমূলক বা র্যাডিক্যাল নিয়ে আলোচনা যখন আমরা করতে যাব তখন আমাদেরকে আগে জানতে হবে যে এটা আসলে কি, বা এটা জানি আমরা যে এটা আসলে কি, যে যৌগমূলক বা র্যাডিক্যাল কি, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। যৌগমূলক বা র্যাডিক্যাল হচ্ছে অনেকগুলো, ধরো একটা বক্স আছে, হ্যাঁ, এখন এই বক্সটার ভিতরে আরও চারটা ছোট ছোট বক্স থাকতে পারে, তার ভিতরে আরও চারটা ছোট ছোট বক্স থাকতে পারে, পারে না? পারে। তো আমি কি বলবো যে এই বক্সটা, বড় বক্সটা এক্সটেন্ডেড হয়ে আরও নতুন নতুন যুক্ত হচ্ছে না, ওর ভিতরেই তৈরি হচ্ছে, ওর ভিতরেই। তো যোগমূলক ওরকম যে একটাই পরমাণু, সে পরমাণু হিসেবে একটাই, কিন্তু এর ভিতরে থাকবে বেশ কয়েকটা পরমাণুর সমষ্টি। পরমাণু বললে ঠিক ভুল হবে, এটা আয়ন, ঠিক আছে? তো আমরা আহ, সংক্ষেপে বলি, কারণ এটা এসএসসিতে ওই রাসায়নিক বন্ধনের ভিতরে যৌগমূলক নিয়ে ছিল, যেগুলা মোটামুটি ছিল, সেগুলো নিয়ে অত বেশি প্যাচালের দরকার নাই। তো দুই বা ততোধিক পরমাণু যদি মিলে একটা আয়নের মতো আচরণ করে, তখন সেটাকে আমরা যৌগমূলক বা র্যাডিক্যাল বলি। তাহলে সংজ্ঞাটা সবাই এই শুনে শুনে লিখে নেব। এখানে কে লিখবে এতক্ষণ ধরে? যে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে বা মিলে যদি একটি মাত্র আয়নের ন্যায় আচরণ করে, তাহলে দুই বা তার অধিক পরমাণু এরা একত্রিত হয়ে একত্রে যদি একটি আয়নের ন্যায় আচরণ করে, তখন সেটাকে আমি কি বলবো? র্যাডিক্যাল বলবো। ওকে, যাই হোক। তো যৌগমূলক আবার দুই ধরনের হয়, এই স্লাইডে মোটামুটি এতটুকুই আলোচনা। যৌগমূলক দুই ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, আর একটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, ঠিক আছে? তো ধনাত্মক যৌগমূলক খুব কম আছে, পর্যায় সারণীতে আমরা পাবোই মাত্র কয়েকটা, যেমন আমরা পাবো হচ্ছে আম, সবার পরিচিত যেটা NH4+, যেটাকে আমরা কি বলি? অ্যামোনিয়াম বলি। PH4 3+, বা যেটাকে আমরা বলি ফসফোনিয়াম। তো এইগুলাকে আমরা পাবো হচ্ছে ধনাত্মক যৌগমূলক। আরেকটা আছে যেটা লাগবে, রিসেন্টলি লাগবে, তাই লিখে দিলাম H3O+, এটা হচ্ছে হাইড্রোনিয়াম। নামগুলো মনে রাখা সহজ, হাইড্রোজেন থাকলে হাইড্রোনিয়াম, ফসফরাস থাকলে ফসফোনিয়াম, নাইট্রোজেন থাকলে নাইট্রোনিয়াম না, অ্যামোনিয়াম। যাই হোক, আর ঋণাত্মক যৌগমূলক অনেক আছে। ঋণাত্মক যৌগমূলকের আমরা একযোজি দুইযোজি হিসেবে আলাদা আলাদা পড়বো, এই জন্য এখানে আচ্ছা, তাও একটু সংক্ষেপে আলোচনা করা যাক। একটা বিষয়ের পার্থক্য বোঝানোর জন্য মূলত একটু সংক্ষেপে কয়েকটা কথা আলোচনা করে দিই। সেটা হচ্ছে, আমরা ঋণাত্মক যৌগমূলক কিন্তু অনেকগুলো আছে, যেমন হচ্ছে কি যেন লিখতেছিলাম, কি লিখতে গেলাম আর কি লিখলাম। আচ্ছা, তো ঋণাত্মক যৌগমূলকের ভিতরে আমরা পাবো হচ্ছে এরকম NO2-, NO3-, তারপরে আমরা পাবো হচ্ছে ClO-, ClO2-, ClO3-, ClO4-। এগুলো আমরা দেখে আসছি অলরেডি, লেখাগুলো একটু ভুল হচ্ছে আমার যদিও। তো এটাকে আমি কি বলি, আমি দুই একটা দিয়ে কথা বলে এক যোজি দুই যোজির ভিতরে এগুলো আবার আসবে। এটা হচ্ছে নাইট্রাইট, কেন আসলো কিভাবে আসলো এখন জানার দরকার নাই। আর এটা হচ্ছে নাইট্রেট। এই দুইটার ভিতরে যার বড় সেটা হচ্ছে এট, আর যার ছোট সেটা হচ্ছে ইট। হ্যাঁ, লাস্টে ইট উচ্চারণ হবে, একটা এট উচ্চারণ হবে। যাই হোক, এটা বলার বিষয় না, বলার যে মুখ্য বিষয়টা সেটা নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে যে আমরা ঋণাত্মক যৌগমূলককে এই যে এই Cl-, F-,
আই মাইনাস, বি আর মাইনাস, আবার ও টু মাইনাস, এগুলোও কিন্তু দেখো ঋণাত্মক আয়ন আছে। এই যে মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে, টু মাইনাস আছে। তাহলে কি মনে হচ্ছে, এই যে এখানেও যেমন মাইনাস ছিল, এখানে যেমন 3+ ছিল, এখানে যেমন মাইনাস ছিল, তাহলে এগুলোর মতো এগুলা দেখতে। তার মানে আমরা অনেকে বলে ফেলি যে এইগুলাও যৌগমূলক। আসলে কি তাই? না, যৌগমূলকের ওই যে ডেফিনেশনটার মধ্যেই ছিল, কি ডেফিনেশন ছিল? যৌগমূলকের ডেফিনেশনই ছিল এই যে এখানে, যে দুই বা তার অধিক পরমাণু থাকতে হবে। তার মানে পরমাণুই থাকতে হবে দুইয়ের অধিক। তো সিএল মাইনাস, বিআর মাইনাস, এগুলো কি এক পরমাণুক না? সো এক পরমাণু হলে সেটা তো আর যৌগমূলক হবে না বা র্যাডিক্যাল হবে না, শর্তই পূরণ করে না। তো এগুলা কি? এগুলাও আয়ন, ঠিক আছে? তো আয়ন দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক, আমরা যৌগমূলক দিয়ে বোঝালাম, আবার এখানে ইয়ে দিয়েও বোঝালাম, এক পরমাণুকে এমনি জাস্ট আয়ন দিয়ে বোঝালাম, এগুলোও আয়ন। কারণ কি, এখানে নেগেটিভ পজিটিভ চিহ্ন আছে, যে ধনাত্মক ঋণাত্মক চিহ্ন আছে, কিন্তু আমি একই সাথে Na প্লাস, Mg2+, এগুলাকে যৌগমূলক বলতে পারি না। আয়ন পড়াচ্ছিলাম, কাজেই এই মৌলের যে আয়নগুলো, এগুলোও আয়ন হবে, কিন্তু যৌগমূলকের কথা যদি আমি এখানে টেনে আনি, তাহলে কিন্তু এরা যৌগমূলক নয়। ওকে, এরা যৌগমূলক হবে না। আচ্ছা, নেক্সট আমরা এখন যোজনী ওয়াইজ যৌগমূলক শিখে ফেলি, তাহলে আমাদের কাজ অনেক কমে যাবে। ঠিক আছে, তো যোজনী 1, 2 দিয়ে আমরা শুরু করব। অনেকগুলো যৌগমূলক লিখতে হবে আমাদেরকে। তো জাস্ট এ মোমেন্ট, পার্টিশন ক্রিয়েট করে নিতে হবে, তাছাড়া লেখা যাবে না এখানে। এই একটাতেই পার্টিশনটা লাগবে বেশি, আশা করি ক্লাস দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যোজনী 1-এর ভিতরে কি কি যৌগমূলক পাবো সেগুলো একটু লিখে ফেলি। আমরা ওই সেদিন ক্লাসটাতে আমরা অলরেডি দেখছিলাম 5টা মতন, ওই যে ইড ড উচ্চারণ হয় লাস্টে, ওই নিয়ম শেখাতে গিয়ে বেশ কয়েকটা দেখানো হয়েছিল, আশা করি মনে আছে। তো সেগুলো সহই লিখি। ও এইচ মাইনাস একটু ছোট ছোট করে লিখলাম, তারপরে সি এন মাইনাস, তারপরে আমরা লিখলাম এস সি এন মাইনাস, এন সি মাইনাস, মাইনাস দেখতে হবে কিন্তু, এস এন সি মাইনাস, নাহলে 0 নাম্বার। হ্যাঁ, তারপরে আমরা দিলাম হচ্ছে নাইট্রাইট NO2 মাইনাস, নাইট্রেট NO3 মাইনাস, তারপরে আমরা দিলাম পার ম্যাঙ্গানেট MnO4 মাইনাস। তারপরে আমরা 4টা লিখবো একটু ভিন্নভাবে, কাজেই এখানে বাইকার্বনেট দিয়ে দিই HCO3 মাইনাস, আর বাই সালফেট দিয়ে দিই HSO4 মাইনাস, HSO4 মাইনাস। আরেকটা আছে, ওটা লিখে দিতে হবে এখানে, তাহলে ওই পাশে ওই 4টা নিয়ে ভালোভাবে আলোচনা করা যাবে। AlO2 মাইনাস। ওকে, মোটামুটি এই কয়টা। আর এখানে আমরা 4টা লিখবো, সেটা কি, সেটা হচ্ছে এরকম, রুট ওয়ার্ডটা একটু নিচে লিখি আমরা, ClO2 মাইনাস আর ClO3 মাইনাস, উপরে একটা কমে গেল ClO মাইনাস, আর নিচে একটা বেড়ে গেল ClO4 মাইনাস। এই 4টার নাম নিয়ে আলোচনা করলে, এই যে ক্লোরিনের বদলে আমি এখানে ব্রোমিন, ফ্লোরিন, যে কোনোটা দিতে পারি, হ্যালাইড শ্রেণীর যা আছে, হ্যালোজেনের যা আছে, তো সেই জন্য এটা শেখাটা একটু জরুরি আমার মনে হয়েছে। তো এবার আলোচনায় আসা যাক। OH মাইনাস আমরা সবাই জানি, আমি নাম সহ লিখতেছি, হাইড্রোক্সাইড। ড ড ড তারপরে এটা হচ্ছে সায়ানাইড, ড।
এই যে সালফার থাকলে আগের ক্লাসে বলা হয়েছিল থায়ো উচ্চারণ হয়, আর সিএন মানে তো সায়ানাইড আমরা সবাই জানি। এনসি উল্টায় গেছে কিন্তু একই উপাদান, তাহলে আইসো। আর সায়ানাইডের উপাদান উল্টায় গেছে, তাহলে আইসো সায়ানাইড। নেক্সট এসএনসি, তাহলে থায়ো কথাটা আসবে আগে, থায়ো আইসো সায়ানাইড। তারপরে NO2 আর NO3 বলি। এখন কথা বলি, এখানে নাইট্রোজেন অক্সিজেনই আছে, কিন্তু এখানে দেখো তো নাইট্রোজেন অক্সিজেন আছে দুইটা, এখানে আছে তিনটা। যেখানে অক্সিজেনের সংখ্যা কম সেটা শেষে ইট উচ্চারণ হবে, নাইট্রাইট। আর যেটার অক্সিজেন বেশি সেটা এট উচ্চারণ হবে, নাইট্রেট, এট। তো এই দুটো কথা লিখে দিতে হবে, তাহলে ভালো মনে থাকবে। এটার শেষে ইট উচ্চারণ হবে কম থাকলে, আর বেশি থাকলে এট উচ্চারণ হবে। এগুলো মুখস্থ রাখতে হবে, তাছাড়া যৌগমূলক রিলেটেড কাজকর্ম করতে গেলে ধরা খেয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে পার ম্যাঙ্গানেট, এটা আমাদের সবার খুবই পরিচিত। আমরা অন্ততপক্ষে ইয়ে পড়তে গিয়ে, জার্মান পড়তে গিয়ে আমরা এটা পড়ছি। তারপরে এটা হচ্ছে, এটা তো দেওয়া আছে কার্বনেট না, আর হাইড্রোজেন থাকলে বাই, বাই কটাতে উচ্চারণ হয়, তাহলে বাই কার্বনেট। বা এটার আরও কয়েকটা নাম আছে, লিখে নিতে পারো সাইডে, আমি এখানে লিখবো না। বাইকার্বনেট বা হাইড্রোজেন সাথে আছে, তাহলে আমি লিখতে পারি হাইড্রোজেন কার্বনেট। এটা বাইসালফেট, তো আমি তা না লিখি হাইড্রোজেন সালফেট লিখি, একই তো কথা, তাই না? তো বাইকার্বনেটের সাথে এটা মার্জ করে নিও, বা হাইড্রোজেন সালফেট। একটা হাইড্রোজেন আছে তাই মনো হাইড্রোজেন সালফেট, তো মনো কথা তো উল্লেখ করার দরকার নাই, হাইড্রোজেন সালফেট। LO2 মাইনাস, এরকম আরও দুইটা আছে, সেটা দ্বিযোজী, এটা হচ্ছে একযোজী, এটা হচ্ছে অ্যালুমিনেট। ওকে, সুন্দর। এরপরে আমরা চারটা যৌগ শিখবো, এখানে যৌগমূলক শিখবো। এখানে আমি ভুলভাল বলি, এখানে যখন দুই থাকে তাহলে কম, তাহলে ইট উচ্চারণ হয়, তাহলে ক্লোরা ইট, ক্লোরা, এ দেখো ইট বলছি, ইট বলিনি, বলিনি, বলছি, ক্লোরা ইট। আর এটা হচ্ছে তাহলে কি, ক্লোরেট। আমরা 2-3-এর ধারণাতে আছি, কারণ হচ্ছে এখানে যে 2-3 নিয়ে কথা বলা আছে। এই দেখো 2-এর জন্য ইট, 3-এর জন্য এট, এরকম না অ্যাকচুয়ালি, আসলে এই দুইটার ক্ষেত্রে নাম এরকম, কারণ উপরের দুইটা আমি বানাবো, দুইটা ওয়ার্ড লিখতেছি এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হাইপো আর আরেকটা হচ্ছে পার। দুইটা ওয়ার্ড লেখা হয়েছে, হাইপো আর পার। হাইপো কম বোঝায়, হাইপো কম বোঝায়, আর পার বেশি বোঝায়। সো এখানে ClO2 মাইনাসের থেকে O মাইনাস একটা কমে গেছে অক্সিজেন, তাহলে কম হয়ে গেছে না, তাহলে হাইপো কার থেকে কম হয়েছে, ক্লোরাইটের থেকে কম হয়েছে, মানে ClO2 এর 2 মাইনাসের থেকে কম হয়েছে, তাহলে হাইপোক্লোরাইট ওর সাপেক্ষে, তাহলে ওর সাপেক্ষে হাইপোক্লোরাইট। আর এবার দেখো তো 3-এর থেকে 1 বেড়ে গেছে না, তাহলে বাড়লে কি, পার। আর কার সাপেক্ষে বাড়ছে, ClO3 সাপেক্ষে, তাহলে পার ক্লোরেট। ওকে, সুন্দর। তাহলে এই ছিল মোটামুটি, আমরা এরকমভাবে যদি এখন আমি লিখি BrO2 মাইনাস, এটার নাম কি হবে, ব্রোমাইট। 2 থাকলে ব্রোমাইট, 3 থাকলে ব্রোমেট, 4 থাকলে হাইপোব্রোমেট, সরি 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 পার ব্রোমেট, কি বলি পাগলের মতো, পার ব্রোমেট। আর 1 থাকলে হাইপোব্রোমাইট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 4-এর কাছাকাছি কি 3 এর সাপেক্ষে ধরতে হবে, আবার এখানে 2-এর কাছাকাছি কি 1 এর সাপেক্ষে কে নিতে হবে, তাই জন্য নাম ব্রোমাইট থাকবে হাইপোর সাথে, আর ব্রোমেট থাকবে পারের সাথে, ঠিক আছে? এই কিছু যৌগ তো দেখতে হবে, তাই না? আমি যদি যৌগ না দেখি তাহলে তো আমার উদাহরণ ক্লিয়ার হলো না, হবে না? তাহলে আমার কিছু যৌগ একটু দেখে নেওয়া দরকার এখনই।
উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিই, দেখো সোডিয়াম HCO3, এটার নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, তাই না? এটা কীভাবে গঠিত হলো? সোডিয়াম কি প্লাস হয় না, আর HCO3 মাইনাস হয় না, তো যৌগ গঠিত হবে কি না? হবে। অথবা আমি এভাবে বিবেচনা করতে পারি যে সোডিয়াম কি একটা ধাতু না? তাহলে কি হবে? ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। আর HCO3 এটা কি ঋণাত্মক যৌগমূলক, তো ঋণাত্মক আর ধনাত্মকের ভিতরে যে বন্ধন সেটা হচ্ছে কি বন্ধন? আয়নিক বন্ধন। এরকমভাবে করতে হবে, যদিও এটার ভিতরে কিছু অন্য কথা আছে, পরের বিষয়, এখন দরকার নেই। আরেকটা একটা নতুন যৌগ শেখাই, সেটার নাম হচ্ছে এরকম, এটা অনেকে দেখে থাকার কথা, CaClOCl, এর মধ্যে অনেকে চিনে গেছো। এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। এই দেখো, ক্লোরিন আছে ক্লোরো, ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম, OCl দেখো তো সিএলও না, তো সিএলও কি হাইপোক্লোরাইট না? তাহলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, বা এটাকে আমরা কি বলবো? নাম আমি মুখে বললাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। আমি মূলত যে হিসাবে আমরা চিনি এটাকে সেটা বলি, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। তো এই জন্য এটা পরিচিত। কী জন্য এটা উদাহরণ দিলাম? এই যে হাইপোক্লোরাইটের কাহিনী আছে, সেই জন্য। ওকে, এবার যোজনী 2। দ্বিযোজী যৌগমূলক আবার কম, এখান থেকে যৌগমূলক আস্তে আস্তে এখন কমতে শুরু করবে। হ্যাঁ, আমরা দ্বিযোজীগুলোর নাম লিখে দিই। দ্বিযোজী যৌগমূলকের ভিতরে আছে SO3 2 মাইনাস, SO4 2 মাইনাস, S2O3 2 মাইনাস, S4O6 2 মাইনাস, SiO3 2 মাইনাস, CO3, ওটা ছোট হয়ে গেছে, CO3 2 মাইনাস, CrO 2 মাইনাস, Cr2 O7 2 মাইনাস, আর একটা আছে যে ওই পাশে যেটা পড়ানো হলো না সেটা ZnO2 2 মাইনাস, কারণ ওটা দ্বিযোজীর মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে, এগুলোর নাম জানা যাক, উদাহরণ তেমন একটা দরকার নাই। ফার্স্টে এই দুইটা তো আমরা চিনবো, এখানে আছে 4, এখানে আছে 3, ছোটটার সাথে 8 ইট আর বড়টার সাথে 8, তাহলে সালফাইট ইট, আর এটা কি সালফেট 8। তারপরে S2O3 আর S4O6, এই দুটা হচ্ছে কি, এটা হচ্ছে থায়োসালফেট, এটাকে বলা হয় থায়োসালফেট। কারণ কি, এখান থেকে অক্সিজেন চলে গিয়ে সালফার চলে আসে। কীরকম জিনিসটা একটু বোঝানো যাক। এইরকম, ধরো যে সালফার ছিল, S2O3 হয়েছে না, SO4 SO4 এর গঠনটা দেখানো যাক। 2 মাইনাস, তাহলে এইখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, একটা অক্সিজেন থাকবে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। ভালো কথা। তো এখন যেটা হয় আর কি,
এই যে কোনো দুটো অক্সিজেনের হাত ডাবল হয়ে যায়, কারণ 2 মাইনাস আছে, পূরণ করতে হবে। তো 1 2 3 4 চারটা ইলেকট্রন করে থাকে, আর এগুলোতে থাকবে হচ্ছে 6টা করে ইলেকট্রন। সরি, একটা মাইনাস এখানে, আর এখানে থাকে হচ্ছে আরেকটা মাইনাস। ওকে, ভালো কথা। কিন্তু যখন এটা থায়ো সালফেট হয়ে যায়, মানে একটা সালফার যুক্ত হবে, তাহলে কি এর তো হাত আর এক্সটেন্ড করতে পারবে না। হাত কি আর বাড়তে পারবে? সম্ভবই না। তাহলে ওই অক্সিজেনের জায়গায় একটা সালফার চলে আসবে, ঠিক আছে? ওই ওই সালফারটা যখন যুক্ত হচ্ছে, আর আমরা জানি যে সালফার যুক্ত হলে সেটা কি হয়? থায়ো হয়। তো এই জন্য হয়ে গেছে এখানে থায়ো নামটা। আর এখানে দেখো তো 2 4 হয়ে গেছে না, আর 3 6 হয়ে গেছে না। তো এটাকে বলা হয় ডাইমার প্রসেস। ডাইমার, মনোমার, ডাইমার, পলিমার। পলিমারকরণ পড়ছি। পলিমারকরণ মানে কি? সংখ্যা বৃদ্ধি করা। প্রথমে মনোমার থাকে, তারপরে কি হয়? 2টা হয়, তাহলে ডাইমার। 3টা ট্রাইমার, 4টা টেট্রামার, এরকম। তো এটা ডাইমার হয়েছে। তো এখানে কি ছিল? 2টা সালফার ছিল, 4টা হলো। 4টা হলে কি হয়? টেট্রা। টেট্রা হয় না? টেট্রা। আর থায়ো কথাটা থাকবে, আর নেট যুক্ত হবে নামটা। একটু মনে রাখা থাকবে, কিছু করার নেই। সব জিনিস অত ট্রিকি করে শিখতে গেলে হবে না। তো SiO3 2 মাইনাস হচ্ছে সিলিকেট। সিলিকেট, সিলিকন আছে, সিলিকেট। এটা কি? CO লেখছে এটা, কিন্তু এটা হচ্ছে কার্বনেট। এটা হচ্ছে ক্রোমেট। ক্রোমেট আর ড্রাইক্রোমেট আমরা পড়ছি না? তো এটাই সেটা। আর এটা হচ্ছে ডাইক্রোমেট। আর এটা হচ্ছে জিঙ্কেট। জিঙ্কেট হচ্ছে দুই, দুই যোজি। আর অ্যালুমিনেট যেটা, সেটা হচ্ছে এই যে অ্যালুমিনেট হচ্ছে 1 যোজি, আর জিঙ্কের হচ্ছে 2 যোজি। ঠিক আছে, বোঝাতে পারছি? ওকে, নেক্সট। যোজনী 3 অল্প একটু আছে। যোজনী 3-এ মাত্র 3টা আছে। PO4, আমি এখানে একটা জিনিস ভুল লিখছিলাম শুরুতে, সেটা কারেকশন করে দিই। এটা PH4 তো জাস্ট প্লাস। PO4 হচ্ছে, এটাকে আমরা মুছে দেই। এখানে 3টা হবে না, ঠিক আছে? 3টা হবে না। PH4 প্লাস আর PO4 3 মাইনাস। আমি গোলায় ফেলছি, ফর দ্যাট আমি ভেরি সরি। PO4 3 মাইনাস, তাহলে এটা হচ্ছে ফসফেট। তারপরে এটা হচ্ছে বোরেট, BO3 3 মাইনাস, বোরেট। বোরন আছে, তো বোরেটই হবে এটা। FeCN6, থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, কারণ যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের পর আমরা এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে ডিরেক্টলি থার্ড ব্র্যাকেট ইউজ করবো, ঠিক আছে? সো এটার নাম আমরা এগুলো জানি তো, তাই না? যেটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে বোরেট, এটা হচ্ছে কি? এই সেম জিনিসটা এটাতেও আছে, এটাতেও আছে। FeCN6 4 মাইনাস আছে। হ্যাঁ, এখন এখানে যে এক জায়গায় 3 মাইনাস, আরেক জায়গায় 4 মাইনাস, তাহলে যেটা ছোট ওটাকে আমি কি বলবো? যেমন আমি ফেরাসের জানি কি কি। ফেরামের যোজনী কত কত হয়? ফেরামের যোজনী হয় হচ্ছে 2 আর 3, মানে Fe2 প্লাস আর Fe3 প্লাস হয়। তাহলে এটাকে আমি কি বলি? আস বলি। আর এটাকে আমি কি বলি? ইক বলি। তো ঠিক একইভাবে এটা হচ্ছে ফেরি। আর সায়ানাইড আছে না? তো সায়ানাইড, ফেরি সায়ানাইড। আর এটা কি? ফেরো। ফেরো আর সায়ানাইড তো আছেই, তো সেই জন্য সায়ানাইড। এই এই মোটামুটি ছিল হচ্ছে যোজনীর বিভিন্ন ঋণাত্মক যৌগমূলকের
এই যে ঋণাত্মক যৌগমূলকগুলো এগুলার যোজনী 1 2 3 4-এ কী আছে মোটামুটি বেসিক, আরও সামনে পড়তে পড়তে আরও অনেকগুলো নতুন নতুন যৌগমূলক আসবে, সেটা পরের বিষয়। জাস্ট ফর স্টার্টিং কেমিস্ট্রি এতটুকুই মোর দ্যান এনাফ। একবারে বসে থেকে ক্লাসগুলো সব সিরিয়ালি প্লে লিস্টে দেখে নিলে কাহিনী খতম। নেক্সট আমরা পড়বো হচ্ছে যোজনী কি বা যোজনী কাকে বলে, এই জিনিসটা নিয়ে পড়বো। আচ্ছা, তো যোজনী হচ্ছে মূলত আমরা যদি দেখি 3 ধরনের সংজ্ঞা পাওয়া যাবে যোজনীর। একটা হচ্ছে আমরা ইয়েতে পড়ছি, 9-10-এ পড়ে আসছি, যে মৌলের শেষ মৌল, একটা মৌল যে কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে, ধরা গেল এটা একটা মৌল, এটা একটা 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে এটার যোজনী ধরা হয় কি 2। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম সৃষ্টি করে, এটা 1 নাম্বার মতবাদ ছিল। দ্বিতীয়ত যেটা দেওয়া হলো সেটা হচ্ছে যে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে তার যোজনী বলে, ঠিক আছে। তার মানে একটা সোডিয়াম আর একটা ক্লোরিন মাইনাস আর সোডিয়াম প্লাস, এরা যে পরস্পরের সাথে যুক্ত হলে আয়ন দুটো বা সোডিয়াম মৌল আর ক্লোরিন মৌল যে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, এই যুক্ত হওয়ার ক্ষমতাকেই তার যোজনী বলে। এটাও গেল, কিন্তু এটারও কিছু ফল্টস থাকলো। সব থেকে এলিজিবল যে সংখ্যাটা, সর্বশেষ কক্ষপথে যে অযুগ্ম ইলেকট্রন থাকে, একটু পরে যোজ্যতা ইলেকট্রন যোজনী ইলেকট্রন জানানোর পরে আমরা এই অযুগ্ম ইলেকট্রনের কাহিনী কি সেটা নিয়ে একটা একটা করে জানবো, ঠিক আছে। যে কোনো একটা আমি মৌলের যে যোজনী বা মূলকের যোজনী হোক অথবা সেটা মৌলের যোজনী বলি না কেন, নো ম্যাটার, বাট আমরা ওটা শিখবো বা আমরা এখনও শিখে ফেলতে পারি চাইলে। তাহলে পরবর্তীতে গিয়ে আমাদের আবার করে শেখা লাগবে না। আচ্ছা, তো আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। যে কয়টা বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন বলছে, তো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে, অযুগ্ম কথাটা নন পেয়ার, আনপেয়ার ইলেকট্রন যেগুলো সেটা, যেমন আমি যদি উদাহরণ দিই কার্বনকে দিয়ে, ছোট্ট এই জন্যই দিলাম, এটা হচ্ছে 1s2 2s2, আমরা 2pxyz ধরে করব তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। 2px1 2py1 2pz0, কি জন্য এটা হলো সেটা নিয়ে এখন আলোচনা করি। পি অরবিটালে টোটাল 3টা এরকম চেম্বার থাকবে, আলাদা আলাদা ভাগ থাকবে। তো এই একটাকে বলা হচ্ছে পিএক্স এনপিএক্স, আরেকটা হচ্ছে এনপিওয়াই, আরেকটা হচ্ছে এনপিজেড। এখন এনপিএক্সে আগে একটা ইলেকট্রন প্রবেশ করলো, ধরো সে, যেহেতু আমি কি জানি P2 আছে না, 2p2 আছে এখানে, এই এতটুকুর মানে তো তাই বোঝায়, তাই না, 2p2ই তো বোঝায়। আর এটা পুরোটা কি শেল, এল শেল, এটা হচ্ছে কে শেল, কে শেলে আছে 2টা, এল শেলে আছে 4টা, যাই হোক, তো 2p2 বোঝায়। তো 2p2 মানে কি, ফার্স্টে এখানে একটা ইলেকট্রন গেল, তারপরে ইলেকট্রন এখানে, যদি আরও থাকে তাহলে এটাই যাবে, তারপরে ঘুরে আবার এখানে আসবে। এক একটাতে সর্বোচ্চ থাকবে 2টা করে, 1 জোড়া করে থাকবে। আর ফার্স্টে সিরিয়াল বাই সিরিয়ালি এইদিকে যাবে, তারপরে আবার এখান থেকে আসবে। হ্যাঁ, সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো গেলই, সেকেন্ড টাইম আবারও একবার ফ্লো করবে এটা, তাহলে আমার 2বার যাবে এটা। এটা হচ্ছে এরকম। তো এখন এখানে দেখবো যে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে। ওকে, তো আমি কি জানি কার্বনের যোজনী 2টা না, 2টা না, আচ্ছা ঠিক আছে। তো আমি জানি কি কার্বন হচ্ছে 2 আর 4, তো 2 তো এখানে পাইছি, দেখো যে এমনি যখন আসে
তখন এখানে একটা আর একটা দুইটা ইলেকট্রন না, তো দুইটা ইলেকট্রন থাকলে কি এরা কি বিজোড় না, এখানে এক বিজোড়, তাহলে এটার যোজনী হচ্ছে কত, 2 হচ্ছে না, 2। কারণ কি বলছি আমি, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথ, শেষ কক্ষপথ, শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে বিজোড়, তাহলে এখানে শেষ কক্ষপথে বিজোড় দুটো আছে, কিন্তু কার্বনকে তো উত্তেজিত করা যায়, কারণ এই যে এর 2p-Z তো ফাঁকা আছে এখনো, তাই না? তো আমি কার্বনকে উত্তেজিত করলে আরও একটা ইলেকট্রন বিন্যাস পাই, এরকম স্টার চিহ্ন দিয়ে উত্তেজিত করা হয় এটাকে। সো 1s2 তো ঠিকই আছে, কারণ শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন এদিক ওদিক করা যাবে, ওই একই কক্ষপথের মধ্যে একটা থেকে আরেকটায় লাফ দিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো এখন আমি দেখি 2s2 আছে না, আর এখানে 0 আছে, তো এটাও 2 এটাও 2, এই যে দুইটা ইলেকট্রনের একটা একে দিয়ে দেবে, তো 2s1 হয়ে গেল। 2px1 তো আছেই, একটা আছে, 2py1ও আছে, 2pz, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসলো না, তাহলে এইরকম হয়ে গেল না। এখন কেন হয় এটা, পার হবে কেন ভাই, এমনি আছে, সমস্যা কি? কারণ হচ্ছে পিতে ইলেকট্রন থাকে 6টা, তো 6-এর ভিতরে দেখো তো 6-এর অর্ধেক 3 আর 6 পুরো, এই দুইটা অবস্থা একটু দেখতে ভাল লাগে না? তার ভিতর 2 4 এরকম এলোমেলো থাকলে তো ভালো লাগবে না, তাই না? তো অ্যাকচুয়ালি পি শেলটা, পি অরবিটালটা, এটা মূলত অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, 3 থাকলে কি অর্ধপূর্ণ না, আর 6 থাকলে পরিপূর্ণ, তাহলে এরা অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল থাকে, বেশি স্থিতিশীল থাকে। একইভাবে ডি অরবিটালে থাকে 10টা না, তো ডি অরবিটালে 10টা থাকলে এটা 5 আর 10 অবস্থায় স্থিতিশীল বেশি। এটার আবার ঘর হয় হচ্ছে 5টা, 1 2 3 4 5, যাই হোক ওটা আমার লাগতেছে না। তো এরকম আর কি। তো এখন দেখো তো এটাকে উত্তেজিত করার পর এটার কয়টা কি থাকলো, শেষ কক্ষপথ 2 ধরবো, এখানে ইলেকট্রন আছে কয়টা, 4টা না, তাহলে এবার যোজনী কত হলো, যোজনী হলো 4। সো এইভাবে করে আমি যোজনীটাকে ডিফাইন করি, আমি জাস্ট যোজনীর সংজ্ঞা দিচ্ছিলাম, সবই চলে আসলো, পরে তো আরও আছেই। এবার আমরা শিখবো যোজ্যতা ইলেকট্রন আর যোজনী ইলেকট্রন। তো আমরা ফার্স্টে যোজনী ইলেকট্রন উদাহরণ পাবো, আমি উদাহরণ আছে, তো উদাহরণ যেহেতু আছে তো সেই ক্ষেত্রে এত প্যারা নেওয়ার কিছুই নাই, আমরা উদাহরণ দেখলে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। দুইটা উদাহরণ দিলেই হবে। আচ্ছা, যাই হোক, তো যোজনী ইলেকট্রন জিনিসটা হচ্ছে যে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন, শেষ কক্ষপথের মোট ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা। আর তাহলে যোজনী ইলেকট্রন কি, শেষ কক্ষপথের, এটাও শেষ কক্ষপথের, কিন্তু একটু পার্থক্য আছে। ওহো, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, হ্যাঁ, আর যোজনী ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন। আমরা যেমন দেখলাম কার্বনের বিজোড় ছিল একবার 2 আবার 4, এই জন্য এটা, তো এটাকে যোজনী ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন থাকবে ইলেকট্রন সংখ্যা। এই যোজনী ইলেকট্রনই মূলত মৌলের যোজনী নির্ধারণ করে, আর যোজ্যতা ইলেকট্রন তো যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা এই জিনিসগুলো যে কোনো একটা উদাহরণ দিয়েই বুঝবো। তো আমরা ওই যে কার্বনকে উত্তেজিত করতেছিলাম না, ওকে আরও উত্তেজিত করা যাক, আরও উত্তেজিত বলতে কি, ওটাকে আরও ঘাটা যাক আর কি। তো কার্বন 6 আমি এমনি অবস্থায় দেখছিলাম কি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0, রাইট? তো এটা কি ছিল, এটা ছিল কে শেল, পুরোটা ছিল হচ্ছে এল শেল। তো এখন আমি এখান থেকে একটা একটা করে জিনিস বের করি। সর্বশেষ কক্ষপথ কি, এল শেল না? এখানে যে ইলেকট্রন সেটাকে কি বলা হয়েছে, যে শেষ কক্ষপথের মোট ইলেকট্রনকে কি বলা হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত, যোজ্যতা ইলেকট্রন কয়টা, 4টা না?
কারণ এল শেলে আছে কয়টা, এই 2 3 4, চারটা আছে, তাই জন্য যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4। এখন আমি জানবো যোজনী ইলেকট্রন বা আরও কিছু নাম আছে। সো এইখানে দেখো তো, এখানে একটা একটা দুইটা অযুগ্ম ইলেকট্রন না, তো অযুগ্ম ইলেকট্রন যেহেতু দুইটা, তো আমি যোজনী ইলেকট্রন বা এটাকে আমি বন্ধনে যেহেতু অংশ নেবে, কারণ যোজনী বেদেই বন্ধনে অংশ নেয়, তো এটাকে আমি বন্ধন ইলেকট্রনও বলি। তো এটা বন্ধন ইলেকট্রন কয়টা, দুইটা। তাহলে আরেকটা কথা বলা যায় এখান থেকে যে এর যোজনী কত, যোজনী 2, কারণ যোজনী ইলেকট্রন 2। এখানে দেখো তো জোড়া আকারে আছে কয়টা, 2, শেষ কক্ষপথ, সব শেষ কক্ষপথ, তাহলে এটা মুক্ত অবস্থায় আছে না, তো এইটাকেই বলতো বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি স্বাভাবিক অবস্থায় না কার্বন, এটাকে বলা হয় কার্বনের গ্রাউন্ড স্টেট বা সাধারণ অবস্থা, স্টেট মানে অবস্থা, যাই হোক, তো এটা হচ্ছে কার্বনের স্বাভাবিক অবস্থা বা সাধারণ অবস্থা। এখন আমি এটাকে উত্তেজিত করি একটু, হ্যাঁ, উত্তেজিত করলে যেটা দেখা যায় 1s2, আমরা অলরেডি দেখে আসছি 2s1 হয়ে যায়, 2px1, 2py1, 2pz1, রাইট। তো এখন আমাকে বলতে হবে এটা তো হচ্ছে কে শেল আর এই পুরোটা হচ্ছে এল শেল। তো এখানটাতেও দেখো যে যে অবস্থাতেই নিই না কেন আমার যোজ্যতা ইলেকট্রন বা শেষ কক্ষপথের ইলেকট্রন ওই 4 4ই থাকবে। যোজনী ইলেকট্রন এবার চেঞ্জ, শেষ কক্ষপথে দেখতে হবে অযুগ্ম ইলেকট্রন কয়টা, 4টা না, তো অযুগ্ম আছে কয়টা, 4টা। তো এইবার আমার যোজনী ইলেকট্রন কি হবে, একটা যোজ্যতা ইলেকট্রন আর একটা যোজনী ইলেকট্রন, যোজনী ইলেকট্রন 4টা হয়ে যাবে না, আগের বার কয়টা ছিল, 2টা, এই যে উত্তেজিত করলে যোজনী চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার মুক্ত জোড় আছে, নাই, এটাই হচ্ছে এক্সাইটেড সেট, এক্সাইটেড স্টেট। ওকে, তাহলে গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট আমরা মোটামুটি এটা বুঝে গেলাম। একটা উদাহরণ এখানে দেওয়ার কথা ছিল না, এখানেই দিলাম, স্লাইড আবার ডিলিট করে ফাঁকা করতে হবে। যাই হোক, আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি। এই জন্য কিছু মৌল আছে যেমন কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এই যে মৌলগুলো মোটামুটি এগুলো আমাদের কাছে পরিচিত দেখে এগুলোর উদাহরণ দেওয়া যাচ্ছে। কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4, নাইট্রোজেনের যোজনী 3 আর 5, ফসফরাসেরও তাই 3 আর 5, সালফারের কত 2 4 6। এখন এখন তো আশা করি বোঝা গেছে এক্সাইটেড স্টেট আর গ্রাউন্ড স্টেট। সো এই দুইটা কারণেই তো মূলত কি হচ্ছে, এই যে 2 4 একাধিক যোজনী প্রদর্শন, হ্যাঁ। তো ওখান থেকে আমরা 9 10-এ শিখে আসছিলাম দুইটা কথা, একটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী, আর আরেকটা কথা পড়ে আসছিলাম হচ্ছে সুপ্ত যোজনী, রাইট। পড়ছিলাম না আমরা পরিবর্তনশীল যোজনী কি, যে যোজনী এই যে একাধিক যোজনী প্রদর্শন করে, তাহলে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এরা কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আবার সুপ্ত যোজনী মানে কি, সুপ্ত যোজনী বলতে বোঝায় সর্বোচ্চ যোজনী, তাহলে সর্বোচ্চ যোজনী সালফারের কত 6, ফসফরাসের 5, নাইট্রোজেনের 5, কার্বনের 4, এটাই বোঝানো হচ্ছে এখানে। তো হ্যাঁ, জারণ মান আমরা পড়লে অবশ্য পড়বো, কিন্তু আজকে একটু পড়ি যে সর্বোচ্চ জারণ মান +7 হয়, ঠিক আছে, এ মনে রাখা যায়, কারণ আছে, কারণ হচ্ছে যেখানে 6 পর্যন্ত চলে আসছে অলরেডি। যাই হোক, আমরা আরেকটা উদাহরণ দেখি একটু, সেটা হচ্ছে এরকম যে ক্লোরিন, আমরা 17 ক্লোরিন আমরা সবাই চিনি, তাই না। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা এমন, নিয়ন পর্যন্ত তো সেম, নিয়ন 10, তারপরে 11 থেকে পড়বো 3s2, 3px, 3py, 3pz,
3px কত 2, 3py 2, 3pz 1। কিভাবে হলো এবার এটা একটু বোঝা লাগবে, ওখানে তো ডিরেক্ট ছিল এখানে তো নাই ভাই। আচ্ছা, জিনিসটা এমন হয়েছে যে 3s2তে যাওয়ার পর আর ইলেকট্রন পাবে কয়টা, CS2 মানে 12 হয়ে গেছে, আর 5টা লাগে। তো ফার্স্টে একটা এখানে 3px এ গেল, তারপর একটা 3py এ গেল, তারপর একটা 3pz এ গেল, তারপর আবার ফার্স্টেটা আসলো 3px 3py, 5টা হয়ে গেল, এটা একটাই থাকবে। এইভাবে হয়েছে 5টা। এখন এটার আলোকে একটু বলি তো, এটা লাস্ট শেল কি কে এল এম না, তো এম শেলে তাহলে আমার যোজ্যনী যোজ্যতা কত, যোজ্যতা ইলেকট্রন কয়টা, 5 আর 2 7টা না, কিন্তু আমার যোজনী কয়টা, এই যে একটা খালি ফাঁকা না, তো আমি যোজনী ইলেকট্রন কয়টা বলবো, যোজনী ইলেকট্রন একটা, তার মানে আমার যোজনী হচ্ছে 1। আর মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া আছে এখানে, 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এখানে। এই যে শেষ কক্ষপথে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তো ইন টোটাল 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এখানে। তো এটাকে আবার উত্তেজিত করলে মুক্তজোড় ইলেকট্রনের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যোজনী ইলেকট্রন ওই একটা থাকবে, আর বাকিগুলো হবে হচ্ছে জারণ মান পরিবর্তন হবে, +7 পর্যন্ত হয়। ক্লোরিনের জারণ মান +7 হয়, কত থেকে, -1 থেকে শুরু হয় +7 পর্যন্ত হয়, ঠিক আছে। এটা পরে পড়বো, এখন পড়লে মাথা ঘুরবে, এই জন্য এখন দিচ্ছি না, কারণ হচ্ছে এখন দিলে মাথাটা তো সব আওলায় যাবে। তো এখন আমরা কিছু খুবই মজাদার কিছু বিষয় দেখব। এটা আমরা জানি, এটা আমরা ক্লাস 8-এ পড়ছিলাম, তাই না। আমি কিছু মৌল লেখা শুরু করলেই বোঝা যাবে। ফেরাম, ফেরাম এর জারণ মান, ফেরাম 2+ হয় না, Fe3+ হয় না, কারণ এটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তো ফেরাম 2+ হলে কি হয়, ফেরাম 3+ হলে কি হয় একটু বলি তো। ফেরাস হয় না, ছোটটা থাকলে আস আর বড়টা থাকলে ফেরিক। আইইউপ্যাক অনুসারে এই নামটা এইভাবে লেখা যায় না, কারণ আছে গুলায় যায়, হ্যাঁ, কারণ এখানে আমি ফেরামের না হয় 2টা পেলাম, 2 আর 3, কিন্তু আমি ক্লোরিনে যদি দেখি -1 0 +1 +3 +5 +6, অনেক কয়টা, 6-7টা, 6টার মতো জারণ মানই আছে। তাহলে আমি 6টা আলাদা নামকে আস ইক দিয়ে কিভাবে ডিফাইন করব, ঝামেলা লেগে যাবে না। এই জন্য আইইউপ্যাক একটা নতুন পদ্ধতি দিল, এটা হচ্ছে তুমি ফার্স্টে মৌলটার নাম লেখো, আয়রন, আয়রন কয়টা, জারণ মান কত, 2 না, তাহলে আয়রন বড় হাতের রোমান হরফে 2, আর এটা একটা আয়ন, তাই জন্য আয়ন, আয়রন 2 আয়ন। তাহলে এটা কি হবে, 3 আছে, তাহলে কি হবে, আয়রন 3 আয়ন। এটা হচ্ছে আইইউপ্যাক নতুন পদ্ধতি দিল। একইভাবে আমরা কপার দেখছি না, যে Cu+ আর Cu2+ হয়, যে কপারের যোজনী 1 আর 2 হয়। 1 হলে আমি কি বলছি, Q+ বলছি, আর 2 হলে কি বলছি, Q' বলছি। তো এটাকে আইইউপ্যাক কি নাম দেবে তাহলে, কপার 1 না, তাহলে 1 আয়ন, আর এটা কি দেবে, কপার 2 না, তাহলে 2 আয়ন। অবশ্যই রোমান হরফের বড় হাতে লিখতে হবে, তাছাড়া 0। এরকমভাবে আরও আছে, আরও মেলাগুলো আছে, কিন্তু আমরা আসিক দিয়ে ইন জেনারেলি কিছু প্রকাশ করি, কিছু আছে যেগুলো আসিক দিয়ে প্রকাশ করি, কারণ আছেই 2টা, ওর আবার আলাদা কোনো ডেফিনেশন লাগে না। আমি একটু লিখি, ধরো আস দিয়ে আমি কি কি প্রকাশ করব, আর আমি ইক দিয়ে কি কি প্রকাশ করব, সেটা একটু লিখে ফেলি। যেমন কি Q+, তাহলে এটা হবে কিউপ্রিক, রাইট। তারপরে ফেরাস, এটা হচ্ছে ফেরিক, ফেরাস ফেরিক। তারপরে অ্যান্টিমনি না, স্টিবিয়াম, তাহলে আমি লিখেছি স্টানাস, আর হচ্ছে স্টানিক, ওকে 4+। তারপরে আসি হচ্ছে প্লাম্বাস, Pb2+, আবার প্লাম্বিক, Pb4+। তারপরে আমি যদি দেখি হাইড্রাজাইরাম আছে না, মার্কিউরাস, আরেকটা আছে হচ্ছে Hg2+, মার্কিউরিক,
AS3+ হয় আর্সেনিক থেকে আর্সেনাস, আর AS5+ হয় আর্সেনিক, আর্সেনাস, আর্সেনিক। আমি যদি একটা যৌগের নাম লিখি, এই আইইউপ্যাক সহ বলবো। এবার দেখো, আমি একটা লিখলাম PbO2, আর আরেকটা লিখলাম হচ্ছে Cu2O। ওকে, এখানে অক্সিজেনের দেখা যাক, আমরা এখন একটু শুরু করি, শুরু করলে বোঝা যাবে। এটা কি প্লাম্বিক অক্সাইড। কেন? কারণ প্লাম্বাসের যোজনী 4, অক্সিজেনের 2। প্লাম্বাসের এখানে 4 গেছিলো, এখানে মূলত যৌগটা ছিল এরকম Pb2O4। এই যে গুণিতক আছে যেহেতু, তাহলে PbO2 লিখে ফেলছি কাটে কাটে দিয়ে। তো এটা কি প্লাম্বাস অক্সাইড না, প্লাম্বিক অক্সাইড না? প্লাম্বিক অক্সাইড, কারণ প্লাম্বাসের যোজনী এখানে 4, প্লাম্বামের যোজনী এখানে 4 ইউজ হয়েছে, তো প্লাম্বিক অক্সাইড। এটাকে আমি আইইউপ্যাক নামে কিভাবে লিখতে পারি? আইইউপ্যাক যে পদ্ধতি দিছে সেটা দিয়ে আমি কিভাবে লিখতে পারি? এই যৌগের নাম কি? লেড। আয়ন কত ইউজ হয়েছে? 4। তাহলে লেডের জারণ মান বা যোজনী 4 ইউজ হয়েছে, 4। আর এখন তো আয়ন নাই, এর সাথে অক্সাইড যুক্ত আছে, তাহলে লেড 4 অক্সাইড। এটাকে তাহলে আমি কি লিখতে পারি? কপার। কপারের যোজনী 1 ইউজ হয়েছে, তা না হলে অক্সিজেনের 2 আসতো, কপারেরও 2 যেত, Cu হয়ে যেত, তো কপার 1 অক্সাইড। ওকে, মূলত এরকম ছিল জিনিসটা, যে Cu2, অক্সিজেনের 2 আসলো কপারের কাছে, আর কপারের 1 আসলো অক্সিজেনের কাছে, তো 1 তো আর লেখার দরকার হয় না এই জন্য। তো আইইউপ্যাক পদ্ধতিতে কিভাবে লিখবো? আর এটাকে এমনি যদি আমি লিখি, তাহলে কিউপ্রাস না, কিউপ্রাস অক্সাইড। ডান, দ্যাটস ইট। এখন আমরা আমাদের যৌগমূলকের কিছু যোজনী নির্ণয় করা শিখব। মোটামুটি মূলকের অনেকগুলো যোজনী নির্ণয় শিখব আমরা। ওকে, তো মূলকের যোজনী নির্ণয় শিখতে গেলে আমাদের একটু গঠন প্রক্রিয়া সহ বিক্রিয়া সহ দেখতে হবে। তো আমরা উদাহরণ স্টার্ট করি। প্রথমে 1 নম্বরে যে উদাহরণটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এরকম। আমি একটা যৌগ নিলাম H2SO4, আমরা নাম জানি সবাই, সালফিউরিক অ্যাসিড। এটাকে ভাঙা হলে এটা তৈরি করে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন, সবাই জানি। আর বাকি থাকে কি? একটা হাইড্রোজেন আর একটা SO4। এটার নাম কি? বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট। না জানলে লিখে দিই, বাইসালফেট, বা এ লেখাই ছিল, যৌগমূলকের ভিতরে ছিল। এখন আমি যদি এই বাইসালফেটকে আবারও ভাঙি, তাহলে এটা আবার একটা হাইড্রোজেন প্লাস আয়ন দেবে, আর কি করবে? SO4। এবার দেখো, এখান থেকে হাইড্রোজেন চলে গেল, একটা গেছিল, একটা হাইড্রোজেন ছিল, গেল। এবার আরও একটা হাইড্রোজেন গেল, তাহলে মাইনাস কয়টা আসবে? 2টা না? তো 2 মাইনাস হলো না, কারণ 2টা হাইড্রোজেন গেছে এবার। তো আমি এখান থেকে কি লিখতে পারি? এইভাবে দেখো তো, H2SO4, এখান থেকে কাটে যায় কিছু, দেখো কি কাটে যায়? কেটে যায় হচ্ছে এই যে বাইসালফেট, নাই হয়ে যাবে উভয় পক্ষ থেকে। তাহলে কি থাকবে? 2টা হাইড্রোজেন প্লাস না, আর সাথে কি থাকবে? SO4 2 মাইনাস। এইভাবে করে আমি সালফেট বের করতে পারি। এখন বলি, এই দেখো সালফেটের যোজনী 2 পেয়ে গেছি। কিভাবে? আরও একবার বোঝাই। এখানে H2SO4 ছিল, একটা হাইড্রোজেন নিষ্পতিত হলো, তাই জন্য এখানে মাইনাস আসলো একটা। হ্যাঁ, এবার একটা মাইনাস আগে থেকে ছিল, আরেকটা হাইড্রোজেন যখন বের হবে, এখানে কোনো মাইনাস ছিল না, একটা মাইনাস আসলো। এখন যখন আমার আরেকটা হাইড্রোজেনও যখন বের হয়ে গেল, 2টা হাইড্রোজেন বের হলো, তাহলে আমার মাইনাস কয়টা আসবে? 2টা আসবে না? তাহলে 2 মাইনাস। এইভাবে হয়েছে SO4 2 মাইনাস। আমরা মুখস্থ না করে এইভাবে শিখব। আরেকটা উদাহরণ দিই। আর এটা কি দেখো তো, H2SO4 একটা শক্তিশালী অ্যাসিড না?
কাজেই আমি এটা অল দ্য টাইম দেখব যে এরা একমুখী বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে? অর্থাৎ এরা রিভার্সিবল রিয়াকশন প্রদর্শন করে না। এটা মনে রাখতে পারো, সমস্যা নেই। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি এবার। এরকম আমরা নাইট্রিক অ্যাসিড তো চিনি, তাই না? তো এখানে কি হবে, এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন বের হয়ে গেল, কয়টা মাইনাস আসবে? একটা হাইড্রোজেন বের হয়েছে, তাহলে একটা মাইনাস আসবে না, NO3-। এইভাবে এটা কি গঠন করলো? নাইট্রেট গঠন করলো। কি সহজ দেখো। যখন এখানে HNO3-তে আমি কোনো কিন্তু প্লাস মাইনাস কিচ্ছু নাই, মানে এটা আয়ন না, এটা একটা পুরোপুরি যৌগ। তো এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, তাহলে আমার জাস্ট একটা মাইনাস আসবে। আমি এটা ভাঙলে আরেকটা মাইনাস যাবে, কিন্তু এখানে হাইড্রোজেন আর নাই, ভাঙবো কি দিয়ে? তো এই জন্য এটা হচ্ছে নাইট্রেট। এইভাবে করে নাইট্রেট আসে। আরেকটা দেখাই, বেশ কয়েকটা মূলকের আমি বের করা দেখাই, তারপরে তোমরা দেখবা নিজেরা পারতেছো। এবার আরেকটা অ্যাসিড লিখতেছি, এটা আমাদের সবারই চেনা, ফসফরিক অ্যাসিড। তো এটাকে যখন আমি ফার্স্ট টাইম দিচ্ছি তখন একটা হাইড্রোজেন বের হচ্ছে আর H2PO4 থাকতেছে মাইনাস, রাইট? তো এটা কয়টা আছে ফসফর হাইড্রোজেন? দুইটা, তাহলে ডাই হাইড্রোজেন ফসফেট না, মোনো হাইড্রোজেন ফসফেট ছিল, তাহলে এখানে দুইটা আছে, তাহলে কি হবে এটার নাম? ডাই হাইড্রোজেন ফসফেট। নাম লিখে দেওয়ার কারণ আছে, নাম লিখে দেওয়ার কারণ আছে। নাম লিখে দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী স্টেপে দেখতেছি। তো এবার এই H2 এ আমি আবার ঘুরে ঘুরে সালফিউরিক অ্যাসিডের কাছে যাচ্ছি। H2PO4-, এটাকে যখন আরও একবার আমি বিক্রিয়া করাবো তখন আরেকটা হাইড্রোজেন বের হবে। এবার মাইনাস আগে থেকে একটা ছিল, আরেকটা আসলো, তাহলে HPO4 2- আসলো। তাহলে এটা কি বাইফসফেট না? তো বাইফসফেটের যোজনী কত? বাইফসফেটের যোজনী 2। আমরা ওই যোজনীর ওখানে কিন্তু বাইফসফেট পড়ছিলাম না যে 2, কিন্তু এখানে দেখো চলে আসছে আবার। তাহলে আরেকটা নতুন আমরা যৌগমূলক শিখে গেলাম এখান থেকে। তো আবার HPO4 2- কে আবারও বিক্রিয়া করালে এটা হাইড্রোজেন প্লাস আরেকটা বের করবে, আর এটা এইচ তো আর নাই হয়ে যাবে, নাই, আর এই হাইড্রোজেনও চলে গেল, তাহলে এটা থাকবে PO4 2- ছিল, আরও একটা মাইনাস আসবে 3-। তাহলে এটাই কি ফসফেট। তো ফসফেট আমরা কি শিখে আসছি? এটাই তো শিখে আসছি। তাহলে কি হলো আলটিমেটলি হিসাবটা আসলো এরকম, বিক্রিয়ার ফলাফল আছে। আমি ভাবছি ওই ফার্স্ট ক্লাসের মতো হয়ে গেছে অবস্থা। তো এই যে H2PO4 ডাই করে দিলাম, মানে আমার ফসফেট লাগতেছে। তো আমি এদিকে কি পাচ্ছি? H3PO4। এটা মূলত বিক্রিয়া করে কিভাবে? তিনটা হাইড্রোজেন প্লাস আয়ন প্লাস PO4 3-, এইভাবে। তো PO4 3- আমার প্রাপ্তি ছিল। তাছাড়া ওই যে বাইফসফেট আর ডাই হাইড্রোজেন ফসফেট, এই দুইটাও কিন্তু যৌগমূলক। তো এই দুইটা যৌগমূলকেরও যোজনী আমি জেনে গেলাম, বিক্রিয়ার সময় আমি এগুলো কাজে লাগাতে পারবো। আমার জন্য এখন সহজ। আরও একটা উদাহরণ দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে থাকি আমরা, সমস্যা নেই। এবার একটা দুর্বল অ্যাসিড নেব, H2CO3। তো আমি দুর্বল সবল অ্যাসিডে কি বলছিলাম? একমুখী বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে দুর্বল অ্যাসিড যারা, তারা অবশ্যই উভমুখী বিক্রিয়া প্রদর্শন করবে। একটা হাইড্রোজেন বের হলো, তাহলে HCO3 হলো না, মাইনাস। বাইকার্বনেট, বাইকার্বনেটের যোজনী কত? 1। আমরা দেখে আসছি না, বাইকার্বনেটের যোজনী 1। যুক্তি আরও মেলা আছে এটার, কিন্তু এখন দিচ্ছি না কারণ মাত্র সূচনা, দরকার নাই। আবারও উভমুখী বিক্রিয়া প্রদর্শন করবে। আরেকটা হাইড্রোজেন বের হলো, একটা মাইনাস আগে থেকেই ছিল, CO3 2-। এই যে কার্বনেট, কার্বনেট কত হলো? CO3 2- হয়ে গেল। কেটে যাবে কি কি? এই যে এটা বাদ। আমার মূলত যে যৌগমূলকটা লাগবে আমি সেটা নিয়ে কাজ করব। H2CO3 উভমুখী বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন প্লাস 2টা নেবে আর CO3 2-। এই যে কার্বনেটের যোজনী হচ্ছে 2, কার্বনেটের যোজনী 2।
তাহলে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড ছিল, উভমুখী বিক্রিয়া প্রদর্শন করবে। এটা 9-10-এর জারণ বিজারণের ওই জায়গায় উভমুখী বিক্রিয়ার উদাহরণে ছিল, তো এই জন্য আমি এখানে আবার রিপিট করলাম না এই কথাগুলো, অকারণ যেগুলো জানা বিষয় সেগুলো রিপিট করে অকারণ সময় নষ্ট করা ছাড়া কিচ্ছু হয় না, ওই জন্য। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, সেটা কি আরেকটা বিক্রিয়া, এটা আমরা সবাই চিনি মনে হয়, COOH COOH। এটাকে আমি এইভাবে লিখলে সবাই চিনবা, এটা এইভাবে লিখি C2H2O4। এটা হচ্ছে আমাদের সবার পরিচিত অক্সালিক অ্যাসিড। তো এই অক্সালিক অ্যাসিড, তাহলে এটাও হচ্ছে জৈব অ্যাসিড, উভমুখী বিক্রিয়া প্রদর্শন করবে, বিক্রিয়ার অ্যারোগুলো ভালো হয় নাই, তো হাইড্রোজেন হাইড্রোজেন নাই হয়ে যাবে না? হাইড্রোজেন নাই হয়ে গেলে পুরো যৌগ থেকে হাইড্রোজেন নাই হবে, তার মানে এই দুইটা বন্ধন থেকেই নাই হবে, তাহলে CO মাইনাস, এখানেও আরেকটা CO মাইনাস, বা যৌগটা এরকম হবে C2O4 মাইনাস। এটার নাম কি? অক্সালেট, আমাদের সবার পরিচিত অক্সালেট। আর দুইটা হাইড্রোজেন গেল না, তো দুইটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে, একবারে বের হয়, একবারে বের হয় বন্ধন থেকে, একবারে বের হবে, এটা একটু ব্যতিক্রম। তো এখানে বলি আমি যে জৈব অ্যাসিডের যদি আমি দেখি যে দেখো মূলক, মূলক যেখানে থাকে COOH মূলক না, COOH মূলক, তো এই মূলক থেকে হাইড্রোজেন বের হবে, অন্য কোনো হাইড্রোজেন বের হবে না, শুধু মূলকের হাইড্রোজেন বের হবে। এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ আছে, বড় যৌগ আসবে, হাইড্রোজেন আরও সামনে পিছে থাকবে, CH3COOH, তো এখন আমি ওই COOH এর হাইড্রোজেন বের করবো, এরকম পরেরটাতেই আছে। আমরা আরেকটা উদাহরণ স্লাইডে যাই, তাহলে ডিটাচড থাকবে। এই যে আমাদের যে CH3COOH ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যেটা, এটাও তো উভমুখী বিক্রিয়া প্রদর্শন করে। এবার আমি কি এভাবে লিখতে পারি যে CH2COO মাইনাস মাইনাস? সম্ভব না, কারণ কি? কারণ হচ্ছে এই যে CH3, এটা কিন্তু মূলকের অংশ নহে, এটা কিসের অংশ? এই CH3 এটা মূলকের অংশ না, COOH হচ্ছে অ্যাসিডের মূলক, তাহলে আমার CH3 সেম থাকবে, আর CO এই যে H ছিল সেটা নাই হয়েছে, নাই হয়ে সেটা আলাদা করে হাইড্রোজেন আয়ন থাকবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র আমার যে মূলক অংশ আছে সেই মূলকের হাইড্রোজেন বেরোবে। তো এই অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে মূলকের অংশ ছিল কয়টা? দুইটা হাইড্রোজেন, তো একসাথে দুইটা হাইড্রোজেনই বের হয়েছে, এখানে ব্যতিক্রমের ঝামেলা খুবই কম। আমরা মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার হলাম। এখন আমরা অ্যাসিড নিয়ে, যেহেতু এত পেঁচাল আসলো, সবগুলো অ্যাসিড নিয়েই কথা বললাম, তো এবার আমরা একটু অ্যাসিড সম্পর্কেই জানি, তাহলে যে সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এগুলা কি। তো সবল অ্যাসিড যারা, তাদের জারণ মানও একটু সবল টাইপের হয়, হ্যাঁ, কেন্দ্রীয় যে মৌল সেই মৌলটার জারণ মান হবে হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় মৌলের জারণ মান হবে কত? প্লাস, ওই ধরো যে +5 +6 +7 এরকম। আর দুর্বলের ক্ষেত্রে এটা আরেকটু কম হবে, এটা হবে +4 +3। হ্যাঁ, তো আমি একটু দেখাই, কয়েকটা যৌগ লিখলে বোঝা যাবে ভালো। যেমন আমি লিখলাম হচ্ছে H2SO4, এটা যে সবল সেটা তো আমরা দেখছি। তারপরে আমি লিখলাম হচ্ছে HClO4, আমি লিখলাম হচ্ছে HNO3, আমি পরিচিতগুলাই দিই H3PO4, আর লিখলাম না, থাক। আবার দুর্বল কিছু দেখাই একসাথেই। দুর্বল কি কি লিখছিলাম আমরা? H2C2O4, মানে C2H2O4 লিখলাম না, আসলে লিখতে হয় H2C2O4, কারণ কার্বনের জারণ মান সর্বোচ্চ, এই জন্য ওটা কেন্দ্রীয় মৌল হিসেবে মধ্যে লিখতে হয়। হ্যাঁ, H
NO2, এটা কিন্তু আবার দুর্বল। আবার আমি যদি লিখি H4SiO4, সিলিকেট না, তাহলে সিলিসিক অ্যাসিড। যাই হোক, আর লিখলাম না, এগুলাই একটু দেখাই যে আসলে জারণ মান আসলেই +5 উপর হচ্ছে নাকি। দেখো, হাইড্রোজেন X ধরলে তাহলে সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল, তো সালফারের জারণ মান কত হয় দেখা যাক একটু। হাইড্রোজেন +2 -8, তাহলে এটা হয়ে যাবে +6। জারণ মান বের করা শিখছি আমরা, তাহলে আমি আর অত দেখালাম না। H3PO4 হচ্ছে ক্লোরিন জারণ সর্বোচ্চ +7। তারপরে HNO3-তে এটা হচ্ছে নাইট্রোজেনের জারণ মান আসে +5। কীভাবে আসে? এই যে হাইড্রোজেন 1, অক্সিজেন -6, তাহলে +5। তারপরে হাইড্রোজেন এখানে 3, অক্সিজেন -12, 3 -12, হাইড্রোজেন 3 আর অক্সিজেন হচ্ছে 4 × 8, তাহলে +5। ঠিক আছে, তো যে +5, 6, 7 এর মধ্যেই হচ্ছে, দেখছো। আর এটা হবে +4, +3, এগুলো কীভাবে? হাইড্রোজেন 2, অক্সিজেন -8, কার্বন হচ্ছে 2x, তাহলে এটা হবে +3। তারপরে হাইড্রোজেন 1, অক্সিজেন -4, তাহলে এটা হবে +3। হাইড্রোজেন 4, অক্সিজেন -8, তাহলে এটা হবে +4। এইভাবে করে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় মৌলগুলোর জারণ মান কত হচ্ছে? +4, +3। এটা হচ্ছে সবল দুর্বল চেনার একটা ওয়ে গেল। তো আমরা যখন ওই যে ওই উদাহরণগুলো বিভিন্ন অ্যাসিড দিয়ে দেখলাম, তো যেমন দেখো তোমার H2SO4 যখন আমি দেখলাম, H3PO4 যখন আমি দেখলাম, বা HNO3 যখন আমি দেখলাম, বা H2SO4 যখন আমি দেখলাম, তখন দেখলাম এগুলো একমুখী। আবার H2CO3 অথবা অক্সালিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড, এগুলো যখন আমি দেখলাম, তখন আমি দেখলাম এটা উভমুখী। তো উভমুখী কারা ছিল? দুর্বল যারা, তারা আমি ওখানে লিখে দিছিলাম স্পষ্ট করে, কই জানো, এই যে দুর্বল অ্যাসিড উভমুখী প্রদর্শন করে, আর সব শক্তিশালী বা সবল অ্যাসিড একমুখী প্রদর্শন করে। তো সবল অ্যাসিডের এটা কি করছিলাম, ভাঙছিলাম না, তাহলে বিয়োজন না, তো বিয়োজনটা কি? একমুখী। আর এটার বিয়োজন, দুর্বল অ্যাসিডের বিয়োজন উভমুখী। ওকে, এই জাস্ট এতটুকুই। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এটা ভিভিআইপি একটা পার্ট, খুবই গুরুত্বের সাথে এই অংশটা দেখতে হবে। কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান, মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। সো এবার আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানের কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান একটু দেখব। একটা সুন্দর আমি ছকের মতো বানায় ফেলবো, ওটা সবাই তুলে নিতে হবে।